জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন থাকার পরও পদক্ষেপ নেই কেন, প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ভারতের নতুন সরকার বাংলাদেশের জনগণের প্রত্যাশাকে মর্যাদা দেবে, আশা মির্জা ফখরুলের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব সরকারের ক্ষমতার সিকিউরিটি গার্ড বেনজির আহমেদ ও আজিজ আহমেদরা সরকারের দখলদারিত্বের ক্ষমতার সিকিউরিটি গার্ড বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে বারবার নিজেদের অবস্থান জানান দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এনএসসি সংযুক্ত প্রেসিডেন্ট বাইডেনের বিশেষ সহকারী এবং গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক সিনিয়র পরিচালক কেলি রাজ্জাক দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় তৃতীয় গণতন্ত্র সম্মেলনের প্রাক পর্যালোচনা উপলক্ষে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে বাইডেন প্রশাসনের পক্ষে এমন অবস্থান ব্যক্ত করেন। বুধবার ওয়াশিংটনের ফরেন প্রেস সেন্টার আয়োজিত এই বিশেষ ব্রিফিংয়ে আরও বক্তব্য রাখেন এনএসসির উপসহকারী ইন্টেলিজেন্স এবং নিরাপত্তা বিষয়ক সমন্বয়ক মাহের বিটার। প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে হোয়াইট হাউস করেসপন্ডেন্ট জানতে চান, সঙ্গত কারণে বাংলাদেশের ক্ষমতাসীন কর্তৃপক্ষ তৃতীয় গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ পাচ্ছে না বলে আমার ধারণা। আমার প্রশ্ন হলো, বাংলাদেশে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আয়োজনে বাইডেন প্রশাসনের যে কোনো পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি সত্ত্বেও কেন আমরা এই জালিয়াতি নির্বাচনের পর দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখছি না, যেমনটি আমরা দেখেছি নিকারাগুয়া, নাইজেরিয়া, গুয়াতেমালা এবং কম্বোডিয়ার মতো দেশের বেলায়। জবাবে প্রেসিডেন্ট বাইডেনের বিশেষ সহকারী কেলি রাজ্জাক বলেন, আমি শীর্ষ সম্মেলনের আমন্ত্রণের প্রসঙ্গে কথা বলছি না, কেননা এটি এবারের সম্মেলনের আয়োজক দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে সম্পন্ন হবে। কিন্তু নির্বাচন সম্পর্কে আপনার প্রশ্ন সম্পর্কে আমার মতামত দিতে চাই। অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে আমরা একমত যে বাংলাদেশে নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি। আমরা ব্যতীত যে সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারেনি। রাজনৈতিক বিরোধী দলের সদস্যদের গ্রেপ্তারের বিষয়েও আমরা উদ্বিগ্ন। সামনের দিকে অগ্রসর হতে একটি অবাধ এবং মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তুলতে অভিন্ন লক্ষ্যে পৌঁছাতে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। আমরা দুই দেশের জনগণের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে চাই এবং এই লক্ষ্য অর্জনে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাব। বিশ্বের বৃহত্তর গণতন্ত্রের দাবিদার ভারতের গণতন্ত্র বিকাশে যুক্তরাষ্ট্রের মূল্যায়ন জানতে চেয়ে অপর এক প্রশ্নের জবাবে রাজ্জাক বলেন, আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে প্রতিটি গণতন্ত্র আলাদা এবং গণতন্ত্রের কোনো নীল নকশা নেই। আমরা স্পষ্টতই এই বিভিন্ন দেশের সঙ্গে আমাদের দ্বিপাক্ষীয় সম্পর্কের প্রেক্ষাপটে গণতান্ত্রিক সংস্কার এবং প্রচেষ্টার কথা উল্লেখ করেছি। আসন্ন শীর্ষ সম্মেলনের উদ্দেশ্য আমরা বিশ্বব্যাপী গণতন্ত্রের উপর খুব মনোযোগী এবং কিভাবে আমরা সর্বোত্তম অনুশীলনগুলো ভাগ করে নিতে পারি এবং গণতন্ত্রকে সুদৃঢ় করতে পারি। তিনি বলেন, আমি ইতিপূর্বে উল্লেখ করেছি যে 2024 সালটি হচ্ছে সত্যিকার অর্থে নির্বাচনের বছর এবং তাই আমরা খুব মনোযোগী যুব সমাজের সম্পৃক্ততা নিশ্চিত করার দিকে, যাতে আমরা এই সমস্ত স্টেক হোল্ডারদের একত্রিত হতে দেখতে পারি এবং বিশ্বব্যাপী গণতন্ত্র বিকাশে পরবর্তী পদক্ষেপ গ্রহণের শীর্ষ সম্মেলনে সেরা অনুশীলনগুলো ভাগ করে নিতে সক্ষম হই। ভারতের নতুন সরকার বাংলাদেশের জনগণের প্রত্যাশাকে মর্যাদা দেবে বলে আশাবাদী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 10 জুন দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আধুনিক কৃষি, অভিন্ন নদীর পানি আগ্রাসন এবং জলবায়ু ভারসাম্যহীনতা রোধে শহীদ জিয়ার ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভারতের নতুন সরকার সম্পর্কে আমার একটাই কথা, তারা আমাদের প্রতিবেশী।
নতুন সরকারের কাছে একটাই আশা করব, সে দেশে যেভাবে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, এখনও তাদের নির্বাচন কমিশন যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে, বিচার বিভাগ যেভাবে কাজ করতে পারে, আমরা 1971 সালে সেই লক্ষ্য নিয়ে যুদ্ধ করেছিলাম। দেশে গণতন্ত্রকে সেইভাবে প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের প্রত্যাশা, ভারতের নতুন সরকার বাংলাদেশের জনগণের সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবেন, সেইভাবে তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন। আওয়ামী লীগ আর আওয়ামী লীগ নেই, মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, গতকালকে একটি সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে আমার পুরনো এক ইউনিভার্সিটির বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল। আমি তার নাম বলবো না, তাকে আপনারা হয়তো অনেকেই চিনে ফেলবেন। সে এখন রাজনীতি থেকে অনেক দূরে আছে। সে ছাত্রলীগের নেতা ছিলেন, পরবর্তীকালে আওয়ামী লীগ করেছে, এমপি হয়েছে, কিন্তু এখন প্রায় 10 থেকে 15 বছর ধরে সে রাজনীতি থেকে দূরে সরে আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি রাজনীতি করছো না কেন? সে বলে, কোন রাজনীতি করব? আমি বললাম, আওয়ামী লীগ করবা। সে বলল, আওয়ামী লীগ কি আর আগের আওয়ামী লীগ আছে? এখন তো এটা তো এখন আজিজ আর বেনজিরের আওয়ামী লীগ। এই যে দেখুন, একজন আওয়ামী লীগের নেতার উপলব্ধি, এটাই বাস্তবতা। গত 15 বছরে আওয়ামী লীগ দেশের 53 বছরের সমস্ত অর্জনগুলো ধ্বংস করে ফেলেছে বলে দাবি করেন মির্জা ফখরুল। বলেন, কোথাও কোনো বিচার নাই, ব্যবসা করতে গেলে সরকারের লোকজনকে চাঁদা দিতে হবে। এরা পরিকল্পিতভাবে দেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। এমন উন্নয়ন করেছে সরকার, জনগণ এখন ঢাকা শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে। তিনি বলেন, দেশ গভীর চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, একদিকে রাজনৈতিক এবং অর্থনৈতিক, অন্যদিকে ভৌগোলিক দিক থেকে। তিস্তার পানি নিয়ে বহু খেলা হচ্ছে। 15 বছর ধরে ক্ষমতায় থেকেও এখন পর্যন্ত তিস্তার পানি চুক্তি করতে পারেনি এই সরকার। অথচ জিয়াউর রহমান তিস্তার পানির জন্য জাতিসংঘ পর্যন্ত গিয়েছিলেন। মহাসচিব বলেন, জিয়াউর রহমান শুধু ক্ষণজন্মা পুরুষ ছিলেন না, তিনি ছিলেন দার্শনিক। আমরা কারো সংগ্রাম, কারো অবদানকে ছোট করতে চাই না। জিয়াউর রহমানকে ছোট করা মানে দেশের স্বাধীনতাকে অস্বীকার করা। আমাদের দুর্ভাগ্য, আমরা তাকে বেশি দিন ধরে রাখতে পারি নাই। চক্রান্তকারীরা তাকে হত্যা করেছে। বেনজির আহমেদ ও আজিজ আহমেদরা সরকারের দখলদারিত্বের ক্ষমতার সিকিউরিটি গার্ড বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগের আজকের যে দখলদারিত্বের ক্ষমতা, সেটার প্রহরী ও সিকিউরিটি গার্ড এই বেনজির আজিজরা। তাদের দম্বে এবং তারা যে জনগণের উপর দমন নীতি চালিয়েছে, সেটা তো আজকে সর্বজন স্বীকৃত। রোববার 9 জুন দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ দুর্নীতিবাজ রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। রিজভী বলেন, জাপানের অ্যাম্বাসেডর বলেছেন, রাতের অন্ধকারে 2018 সালের নির্বাচন হয়েছে। এই নির্বাচন কারা করেছে? এই আজিজ এবং বেনজিররা করেছে। তিনি বলেন, আগে কমপক্ষে সেনাবাহিনীর কর্মকর্তাদের একটা নৈতিকতার জায়গা থাকতো, কারণ তাদের আলাদাভাবে প্রশিক্ষণ হয়, সবকিছু হয়। কিন্তু এই আজিজ আহমেদ সেনাবাহিনীর প্রধান হন কি করে? এটাই তো বিস্ময়কর ব্যাপার। বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন, তাদেরকে কত ধমক ও হুমকি দিয়েছেন এই বেনজির। তিনি তখন পুলিশের উদ্দেশ্যে বলেছিলেন, অস্ত্র দেওয়া হয়েছে আপনাদের কি হাডুডু খেলার জন্য? যদি ন্যূনতম মানবতাবোধ থাকতো, আইনের শাসন থাকতো, সেই দিন তো বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হতো। উনি প্রকাশ্যে এই দেশের নাগরিক ও বিরোধী দলের নেতাকর্মীদেরকে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন। তখন তাকে গ্রেপ্তার করা হয়নি, কারণ অবৈধ ক্ষমতার তারা রক্ষক ছিল। তার এই রক্ষক হতে গিয়ে তারা যে কত ভক্ষক করেছে, সেটা এখন দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী সমালোচনা করে রিজভী বলেন, এয়ারপোর্টের সব বিমান বন্ধ করে দিয়ে তিনি দেখা করতে গেলেন তার গুরুর কাছে। তিনি মনে করেন তার গুরুর সাথে দেখা করলেই হয়ে যাবে।
বাংলাদেশে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব সবকিছু তিনি বিসর্জন করেছেন, মাথা নিচু করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা বলছে বর্তমান বিশ্বে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী জিনিসপত্রের দাম বেড়েছে, বাজেট সেইভাবে দিতে হয়েছে। বিশ্বের পরিস্থিতি কি? বর্তমান বিশ্বের পরিস্থিতিতে কোথাও মুদ্রাস্ফীতি বাড়েনি। যুদ্ধের পরেও ইউরোপে মুদ্রাস্ফীতি হয়নি। আমেরিকায় বেকারত্বের সংখ্যা সবচাইতে কম।